কোটা বিরোধী আন্দোলনে শকুনের থাবা থেকে দেশকে আলোর পথে নিতে ৩১ দিনের মাস জুলাইকে ৩৬ দিনে পরিণত করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে ২০২৪ সালে ছাত্র জনতা যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ছিনিয়ে এনেছিল তার ২ বছর পূর্তি চলছে। শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিজমের পোক্ত দেয়ালে ইস্পাত কঠিন আঘাত করা সেই জুলাই মাসকে বলা হয়ে থাকে বাংলাদেশের পুনর্জন্মের মাস। আর এই পুনর্জন্মে যারা সেদিন তপ্ত বুলেটের সামনে নিজেদের বুক চিতিয়ে দিয়ে জীবন দিয়েছেন, কিংবা কেউ কেউ ফিরেছেন শরীরে অসংখ্য ক্ষত নিয়ে, কেউ হারিয়েছেন চোখ, কেউ বা হারিয়েছেন স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা, কেমন আছেন সেই সব জুলাই যোদ্ধারা? দেশ গড়ার নতুন বন্দোবস্তে কোথায় কতটা মূল্যায়ন হচ্ছে তাদের? বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন তাদেরকে রাজপথে ঠেলে দিয়েছিল, জুলাই অভ্যুত্থানের ২ বছরে সেই স্বপ্নের পথেই কি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, নাকি যাত্রা শুরু করেছে সেই উল্টো পথেই? এছাড়া প্রশ্ন আছে গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা নারী সহযোদ্ধাদের নিয়েও। অভ্যুত্থান পরবর্তী রাজনীতির মাঠে কেন নেই তাদের অবাধ বিচরণ? কোথায়, কিভাবে, কাদের কারণে হারিয়ে যাচ্ছে সেই সব প্রতিবাদী কণ্ঠগুলো? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনার হোসেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মোস্তাহিদ হোসেন ভুইয়া সামি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। সামি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে জুলাই মাসের একটা খুবই বিশেষ দিন, অর্থাৎ আজকের দিনে শহীদ হয়েছিলেন আবু সাইদ, এবং সেই আবু সাইদ যখন শহীদ হলেন সেই সময়টায় এসে আসলে পুরো বাংলাদেশ একটা অন্যরকম বাংলাদেশ হয়ে উঠলো। ওনার এই আত্মত্যাগ, উনি যে শহীদ হয়েছেন সেই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা দেখলাম বাংলাদেশ আসলে এক দফা দাবি জানালো, এবং সেই মৃত্যু কিংবা সেই শহীদ যিনি বরণ করলেন শহীদ হওয়াটাকে, সেটি আসলে পুরো বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নতুনভাবে দেখাতে শুরু করলো। আপনি সেই সময়টাতে রাস্তায় ছিলেন, রাজপথে আপনি স্লোগান দিয়েছেন, রাজপথে আপনি ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছেন এবং আপনি নিজে আহতও হয়েছেন। একটু শুরুতেই আপনার সেই অভিজ্ঞতার কথাটা দিয়ে আমি শুরু করতে চাই। মানে রক্তের দামে জুলাই বলছি তো আমরা, আপনি সেই রক্ত আপনাকে দিতে হয়েছে। আপনি আপনার শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সেন্সিটিভ যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে চোখ, সেই জায়গাটিতে আপনি আহত হয়েছেন। একটু সেই সময়কার কথাটা একটু জানতে চাই। ধন্যবাদ আপু। আমি বলতে চাচ্ছি যে আমি ২০২৪ সালে আমি তখন এইচএসসি পরীক্ষার্থী। আমি যখন কোটা আন্দোলন শুরু হয়, আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে বাসায় ফিরি। তখনই আন্দোলন শুরু হয় মেনলি উত্তরাতে। তো পরীক্ষার্থী হিসেবে আমি সেখানে যাই এবং ১৬ তারিখে আন্দোলন শুরু হয়, যেদিন আমরা শুনলাম যে আবু সাইদ ভাই মারা গেলেন রংপুরের। এবং সেদিন আমরা ছিলাম, রাস্তায় ছিলাম, আমরা দেখেছি, কিন্তু কোনো কিছুই এতটা গভীর পর্যায়ে তখন অবধি পৌঁছায়নি উত্তরার দিকে। কিন্তু একদিন বাদ দিয়ে ১৮ই জুলাই সেই দিন একটু ভয়াবহ অবস্থা তৈরি হয় উত্তরাতে, সারা বাংলাদেশের সবখানে। সেই দিনই আপনার প্রথম গোলাগুলি শুরু হয় উত্তরাতে, আমার নিজের চোখে দেখা যেটা। আপনি কি সেদিন উত্তরার ওই জায়গাটিতে ছিলেন? জি, আমি উত্তরা মডেল কলেজের সামনে ছিলাম। আপনি সেই সময় কোন কলেজে পড়ালেখা? আমি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। তো আমাদের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় মাঝখানে, এবং ১৮ জুলাই আমি জোহরের নামাজ আদায় করে বের হওয়ার পরেই তখন আমাকে পুলিশের ভ্যান থেকে গুলি করা হয়। আপনি কি সেই সময়টাতে আসলে সরাসরি মানে আপনাকে যে গুলি করা হলো, মানে আমরা তো আসলে বলছি যে একেবারে নিরস্ত্র ছিলেন, নিঃসন্দেহে আপনি একজন শিক্ষার্থী ছিলেন, আপনি রাজপথে কাজ করছেন বা রাজপথে স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন, মানে গুলি করার জন্য তো একটা কারণ প্রয়োজন। ঠিক কি কারণে আপনাকে গুলি করা হলো? মানে সেই গুলি সরাসরি গিয়ে আবার আপনার চোখে লাগলো, কেন গুলি করা হলো? সেই সময় পরিস্থিতিটা কি ছিল? পরিস্থিতি ছিল তারা আমাদেরকে ছত্রভঙ্গ করতে যাচ্ছিলেন। প্রথমত আমাদেরকে প্রথমে মেন রোড থেকে সরিয়ে দেওয়া হয় এবং আমরা সেই জন্য একটু ভিতরের সেক্টরের রোডে চলে যাই আর কি। আর সবচেয়ে আমরা যেটা বলি আমাদের মুসলমানদের কাছে যেটা পবিত্র স্থান মসজিদ, তো আমরা সেখানে যে আশ্রয় নেই আর কি। মসজিদের ভিতরে কি তার মানে গুলি চলেছিল? না, মসজিদের ভিতরে গুলি চলেনি। আমরা সেখানে অবস্থান করি কিছুক্ষণের জন্য, তারপর একটু পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সেখান থেকে বের হই, আর তখনই তারা সেখানে আসলে আসে আর কি। একদম মসজিদের গেটের সামনে আমাকে গুলি করা হয়। সেই সময় আসলে আপনি ছাড়া আর কতজন সেখানে আহত হয়েছে? আমি ছাড়া সেখানে অনেকেই আহত হয়েছিল, কারণ ওখানে এপিসি থেকে একজন পুলিশ উপর থেকে আপনার সাউন্ড গ্রেনেড মারছিল এবং ভিতর থেকে তারা অনেক গুলি করছিল। তাদেরকে দেখার কোনো উপায় নেই আসলে কে কাকে কেন গুলি করতেছে। তো সেখানে আমি গুলি খেয়ে ফেলি চোখে এবং আমার 2 চোখ অন্ধ হয়ে যায়। বাট তারা যখন চলে যায় তখন মানুষের চিৎকার
মানুষের কথাবার্তা যেটা বোঝা হয়েছে যে সেখানে অনেক মানুষকে তারা গুলি করেছে, রিক্সা পাওয়া যাচ্ছে না তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। মানে এই যে মানে এখন কি আপনি আসলে এক চোখে স্বাভাবিকভাবে আপনি দেখতে পাচ্ছেন? না না, আমি এক চোখে সম্পূর্ণ অন্ধ। মানে এই যে একটা বিভৎস সময় গেছে, এবং আমি জানি না আসলে সেই সময় আপনারা যারা রাজপথে ছিলেন আপনারা কি বাবা মাকে বলেই রাজপথে নেমেছিলেন কিনা, মানে আপনার তো যেই ঘটনা ঘটেছে সেটি নিঃসন্দেহে আপনার মানে জীবন বাজি রাখার মতো একটা ঘটনা। এই বিভৎস সময়টাতে আপনারা যারা রাজপথে ছিলেন আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের একটা অন্যরকম প্রত্যাশা ছিল, এবং এমনটাও ভাবা হয়েছিল যে এই আপনাদের হাত ধরেই হয়তো আমরা নতুন বাংলাদেশে যাব। সামান্থা শারমিন, যারা সেই সময়টাতে রাজপথে ছিলেন তাদের অনেকেই হয়তো এখন সরাসরি রাজনীতি করেন না, কিন্তু নিঃসন্দেহে তারা রাজনৈতিকভাবে সচেতন এবং তারা একটি নতুন বাংলাদেশ, অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আপনি সেই জায়গাটিতে সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন, এনসিপি নামে আপনাদের একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে, সেটির আপনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক। মানে একটু জানতে চাই যে আপনারা তো একটা নতুন বন্দোবস্তের কথা বলছিলেন, বারবার আপনাদের মুখে আমরা এই শব্দগুলো শুনেছি, সেই সময় আপনাদের হাত ধরে বেশ কিছু স্বপ্ন আমাদের সামনে উঠে এসেছে। সবচাইতে বহুল আলোচিত যে শব্দটি সেই সময় ছিল সেটি হয়তো জেনজি। সেই জেনজিকে তো আপনারা প্রতিনিধিত্ব করছেন, মানে এই মূল্যায়নটা কি হয়েছে আপনাদের? ধন্যবাদ। যারা দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। আজকে জাতীয় শহীদ দিবস হিসেবে সকলকে সেটার প্রত্যাশা পূরণের আহ্বান জানিয়ে শুরু করি। স্বামীর সাথে যখন আজকে দেখা হয়েছে, মানে যখন শুনলাম যে ওর চোখটা, মানে দেখা যায় যে আমার অভিজ্ঞতায় সবসময় কোনো না কোনো আহত বা শহীদ পরিবারের সাথে দেখা হওয়াটা আমাদের প্রাত্যহিক একটা অভিজ্ঞতা। তো যখন হয় এটা, মানে ধরেন একেবারে সরাসরি যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের মুখোমুখি হওয়াটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। আবার যারা শহীদ পরিবার কিন্তু মানবেতর জীবনযাপন করছেন, আমি গত সপ্তাহেও প্রায় অন্তত 8টি পরিবারের কাছে গিয়েছিলাম যেখানে মানে এটা মানবেতর, এইটা কোনো জীবন না আর কি, যে এইভাবে এই শহীদ পরিবারগুলো আছে। তো সব মিলিয়ে এই অভিজ্ঞতাগুলো আমাদের জন্য, বিশেষত যারা জুলাইয়ের এই জেনারেশনটার মধ্যে যে কোনো উপায়ে বিলং করে, এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বা বয়সের জায়গা থেকে বিলং করে, তাদের জন্য এই পুরো সময়টাই খুবই কঠিন। সেই সাথে একটা বিষয় বলবো যে রাজনীতি করতে আসলে তখন হচ্ছে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো অপোজিশন হয়ে দাঁড়িয়ে যায়, মানে আপনি কন্টেস্ট করছেন, কন্টেস্টিং ফর হোয়াট, কন্টেস্টিং ফর পাওয়ার, টু গেট টু দ্য পাওয়ার। তো যখন আপনি এই গল্পগুলো শুনবেন বা এই মানুষগুলোর সাথে কথা বলবেন, আর যখন আমাদের অভিজ্ঞতাগুলো অ্যাজ এ শুধুমাত্র মানে অংশগ্রহণকারী হিসেবে শুনবেন, সেটা আর পলিটিক্যাল পার্টির একজন মানুষ হিসেবে সেটার অভিজ্ঞতা অনেক ভিন্ন হয়। আমার অভিজ্ঞতা, আমি এখন আপনাদের এনসিপির অভিজ্ঞতা জায়গাটাতে আসবো, কিন্তু একটু আবার পিছনে ফিরে যাই। মানে সেই সময় আপনারা যারা রাজপথে ছিলেন, বিশেষ করে নারীদেরকে আমরা দেখেছি একেবারে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, মানে কাজের সূত্রে আসলে ঠিক সেই সময় পুরো সময়টাতে আপনাদের সাথে আমাদের কথা বলার, কাজ করার সুযোগ হয়েছে। মানে কি অবস্থায় আপনারা ছিলেন সেটি আমাদের দেখারও সুযোগ হয়েছে। মানে আপনাদের অনেকগুলো প্ল্যান করতে হচ্ছে, প্ল্যান এ, বি, সি, ডি, ই, এফ পর্যন্ত। আমি যদি ভুল না করি আপনাদের যারা নেতৃত্ব স্থানে ছিলেন তারা এতগুলো প্ল্যান করে রেখেছে, মানে কি হলে কি করতে হবে, কখন কোথায় কি করতে হবে। এই যে একটা সময় আপনারা কাটিয়েছেন, মানে আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। মানে সেই সময় তো নারীদেরকেও নানানভাবে নির্যাতন করা হয়েছে, আপনাকে কেউ কোনো নির্যাতনের শিকার হতে হয়েছিল কিনা? প্রথমত আমি তো ছাত্র সমন্বয়ক ছিলাম না, আমি পড়াশোনা শেষ করেছি অনেক আগে, ফর্মালি ছাত্র সমন্বয়ক আমি ছিলাম না। কিন্তু সেই সময় নারীদেরকে, মানে আমি যেখানে ছিলাম, মানে সায়েন্স ল্যাব বা জিগাতলা শঙ্কর, এই জোনে আসলে বিশেষভাবে নারী শিক্ষার্থীদের টার্গেট করে কিছু করা হয়েছে, এটা আমার তথ্যের ঘাটতিও থাকতে পারে, কিন্তু আমার জানা নেই। তবে অসংখ্য জায়গায় এটা হয়েছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে, আপনি যদি যেটা ইউএনের যে রিপোর্ট, আমাদের মানবাধিকার সংস্থার জায়গা থেকে যে রিপোর্টটা হয়েছে, আন্তর্জাতিক রিপোর্ট, সেইখানেও আপনি দেখবেন যে এরকম অসংখ্য ঘটনার কথা উল্লেখ হয়েছে যেখানে নারী শিক্ষার্থীদের সংবেদনশীল স্থানে আক্রমণ করা, হামলা করা, সেখানে মানে টাচ করা, নানান কিছু করা হয়েছে যেগুলোর আসলে বিচারের ঊর্ধ্বে উঠে গেছে। এখন যে একটা আহত মানুষকেই আমরা যেভাবে আসলে সমাজে প্রতিষ্ঠিত করতে পারিনি, জুলাইয়ের ওই জায়গা থেকে প্রতিষ্ঠিত করতে পারিনি, সেখানে আসলে এই বিষয়গুলো আরও ছোট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি বলবো যে অভ্যুত্থানের পরে আসলে যে সিনারিওটা দেখতে পেলাম, সেখানে দেখতে পেলাম যে আমাদের সামাজিক জায়গায় আসলে নারীদের যে জায়গাটা, সেটা তো আসলে কেউই একমত না। আপনি দেখবেন যে এইখানে যারা ইসলামপন্থী দলগুলোর মধ্যেও
তারাও একমত হতে পারেন না নারীদেরকে তারা কিভাবে দেখবেন। যারা মেইন স্ট্রিম পার্টি করেন তারাও একমত হতে পারেন না যে নারীকে সেকুলার জায়গা থেকেও NCP কিভাবে এখন দেখবেন। যাদের সাথে ঐক্য করেছে আমি তাদের কথাই বলছি, এখানে কেউ মানে ডিফারেন্সিয়েট নাই। যেমন ধরেন এখানে ঐকমত্য কমিশনে বলা হয়েছিল যে 33% নিয়ে আর্গুমেন্ট শুরু হয়েছিল। প্রথমে আর্গুমেন্ট শুরু হয়েছে, মানে আপনি এটাকে বলেন হ্যাকেল করা হয়েছে এক রকমের, যে মানে একদম মাছের দরের মতো উঠানামা করেছে। 50% মনোনয়ন দিতে হবে নারীদেরকে, এরকম একটা আলাপ থেকে শুরু হয়েছে। সেখান থেকে আপনার তো 52% উইমেন, সেখান থেকে যৌক্তিক ছিল 50% মনোনয়ন। সেখান থেকে তীব্র বিরোধিতা, এটা 33% আলাপটা ঐকমত্য কমিশনে ফর্মালি শুরু হলো। তীব্র বিরোধিতা, এটা প্রত্যেকটা দল, আপনি এখন মানে 33টা দল অংশগ্রহণ করেছিল, ম্যাক্সিমাম দল যাদের ভয়েস ম্যাটার করে আর কি, আপনি পাওয়ারের জায়গা থেকে ম্যাটার করে, প্রত্যেকটি দল তীব্র বিরোধিতা করলেন। কারণ প্রত্যেকেই জানেন এটা তারা ফুলফিল করতে পারবেন না, এবং তারা সেটাকে 5% নিয়ে এনে মানে কোথায় 33 আর কোথায় 5, সেখানে 5% আমরা নির্বাচনের সময় কেউই দেননি। এবং মানে এনসিপির জায়গা থেকে এটা সবচেয়ে বড়, এটা আমি বলবো যে সবচেয়ে বড় এটা প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গা, এবং এটার প্রশ্নের উত্তর বারবার আপনারা আওয়াজ তুলেছিলেন, মানে এনসিপির সদস্য যদিও আপনি, কিন্তু আপনাদের আওয়াজটাই তো আমরা আসলে প্রত্যাশা করছিলাম, মানে আপনারাই তো আসলে পরিবর্তনগুলো আনবেন, সেই প্রত্যাশাগুলো কোথায় গেল? মানে এটা হচ্ছে তাহলে নিজের ঢোল নিজের পিটানোর কোনো মানে হয় না। আপনারা দেখে নিয়েন যে আসলে এনসিপির নারীরা যারা নেতৃত্ব পর্যায়ে ছিলেন তারা কি ধরনের ভূমিকা নিয়েছে। কিন্তু আমি এখানে বলবো যে বাংলাদেশের সোসাইটিতে ধরেন এই যে সমস্ত প্রক্রিয়ার মধ্যেও উইমেনদের ভয়েস আসলে পলিটিক্যালি কতটুকু ম্যাটার করে, এটা আমার মনে হয় যে সোসাইটির যে স্ট্রাকচারের উপর অনেকটা ডিপেন্ড করে। তো আমি বলবো যে ওই জুলাইয়ের পরে বা জুলাইয়ের আগে যেটা ছিল যে নারীদের যদি আপনি সামনে না দেখতেন তাহলে এটা কোনোভাবেই একটা গ্রহণযোগ্য মুভমেন্ট হিসেবে বাংলাদেশের সকল মানুষের কাছে গৃহীত হতো না। নারীরা, সব ধরনের নারীরা একত্রে নেমে এসেছিল বলেই যেটা আপনি দেখতে পেয়েছেন এটা ঘটেছে। যেটা আমরা দেখতে পেয়েছি সেটা যে আসলে সবার একসাথে ঐক্যবদ্ধভাবে হওয়ার কারণেই ঘটেছে, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, মোহাম্মদ মিনার হোসেন। কিন্তু সেই ঐক্যটা আপনি এখন এই 2 বছর পরে এসে আজকের দিনে, ঠিক যেই দিনটাতে আবু সাইদ শহীদ হলেন, সেই একই সময় দাঁড়িয়ে কি দেখতে পান? আপনাকে ধন্যবাদ, আমাদের সহ আলোচকবৃন্দ এবং ডিবিসির দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আপনি যেখান থেকে শুরু করলেন যে ঐক্যটা আমরা দেখতে পাই কি না, আমি একটু পিছনে যেতে চাই এখানে। আমি যেহেতু একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধি, দলের কর্মী, বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস মানে 71-এ মহান মুক্তিযুদ্ধ হয়েছে এবং 90-এ স্বৈরার শাসক পতন ঘটেছে, 2400 একটা গণ অভ্যুত্থান হয়েছে। তো এই 71 কিন্তু একটা সময় ছিল যে এই 71কে কিন্তু ডিবেট করতো আওয়ামী লীগ, 24-এ এসেও এখানে কিছুটা আমি বলবো ডিবেট করে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, পরবর্তীতে এনসিপি। তো ঐক্যের জায়গাটা এখানেই কিন্তু আমাদের একটু মূল লাইন থেকে একটু আলাদা হয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই আন্দোলনে, এই 24-এর যে আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনে কিন্তু আজকের এই দিনে আবু সাইদ এবং আমার ছাত্র দলের শহীদ ওয়াসিম শহীদ হয়েছে। আমাদের শহীদ ওয়াসিম যে শহীদ হয়েছে এটা কিন্তু বৈষম্য বিরোধী বা এনসিপিকে কোথাও বলতে শুনবেন না যে ছাত্র দলের শহীদ ওয়াসিমও আজকের এই দিনে শহীদ হয়েছে। এটা এই কারণে নোট করলাম, আমাদের যে টার্গেটটা ছিল ফ্যাসিস্ট মুক্ত করে আমাদের যে নতুন উদ্যমে নতুন বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম, সেই বাংলাদেশে কিন্তু ঐকমত্য কমিশনের ভিত্তিতে কিন্তু জুলাই সনদ কিন্তু বাস্তবায়নের জন্য কিন্তু ঐকমত্য কমিশন গঠন হয়েছিল। এবং এই জুলাই সনদে কিন্তু সকল রাজনৈতিক দল কিন্তু সিগনেচার করে, এবং সেই সিগনেচার করার পর সেই জুলাই সনদ থেকে কিন্তু এনসিপি, আপু আছেন এখানে, এনসিপি কিন্তু জুলাই সনদে প্রথম অবস্থায় সাইন করেন না, এবং পরবর্তীতে ভোটের আগ মুহূর্তে এসে এনসিপি এখানে সাইন করেন। ভোট হয়ে যায়, জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে। তো এই যে ঐক্যমতের যে বিষয়টা, এইখানে আমি বলবো যে মানে প্রতিটা দল তাদের নিজস্ব ভাবনায় চলছে, প্রতিটা দল তাদের নিজস্ব ভাবনায় রাজনীতি করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে ঐক্যমতটা আমি দেখতে পাচ্ছি না।
মানে খুব সুস্পষ্টভাবে আপনি যেই দলটিকে আসলে রিপ্রেজেন্ট করছেন, মানে সেটি তো এই মুহূর্তে সরকারে আছে, তার মানে আপনারাই এখন ঐক্য দেখতে পাচ্ছেন না। সেই ঐক্যের জায়গাটি থেকে তো আমরা আসলে কেন দূরে সরে গেলাম? এই যে যেই অবদান আসলে আমাদের সামনে সামিও রেখেছেন, মানে এরকম অসংখ্য অবদান রেখেছেন সেই সময় জুলাই যোদ্ধারা, তাদের অবদানকে তো আসলে ভুলে যাওয়ার কোনো সুযোগ আমাদের সামনে নাই। আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে? জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। সামান্থা শারমিন, মিনার হোসেন একটি অভিযোগ করলেন, মানে এই যে শহীদ ওয়াসিম, তিনি একটি রাজনৈতিক দলের নেতা এবং তাকে আসলে তার কথা স্মরণ করা হয় না, যদিও আজকে আমরা সারাদিন ব্যাপী নানান কর্মসূচিতে তাকে স্মরণ করতে দেখেছি। মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী তার কবর জিয়ারত করতে গিয়েছেন, এনসিপি আসলে তার কথা কোথাও বলে না। মানে এই বিভেদগুলো কেন শুরু হয়েছে? সবচেয়ে ভালো হতো যে মানে যদি ছাত্র সমন্বয়করা মানে এটা আরেকজন ছাত্র সমন্বয়ক জবাব দিতেন তাহলে খুব ভালো হতো। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমি যতটুকু জানি সেটা আমি বলি। গত বছর পদযাত্রায় শহীদ ওয়াসিমের কবর যেদিন মানে একদল গিয়েছিল শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে, একদল গিয়েছিল আবু সাইদের কবর জিয়ারত করতে। একই দিনে এই ঘটনাগুলো এবং আরও 4 জন শহীদ কিন্তু আছে ওই দিনেরই। তো 6 জনের নামই আমরা স্লোগানে বারবার বলি। মানে এটা ওয়েল ডকুমেন্টেড। জাস্ট এই যে আসলে জুলাই নিয়ে আমরা নানান আলোচনা করি, জুলাইকে কেন্দ্র করে অনেক কিছু শুরু হয়েছে, মানে জুলাইকে কেন্দ্র করে আরেকটা নতুন রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, সেই অভিযোগ আছে। এনসিপির জুলাইকে ঘিরে অনেক কর্মসূচি আছে, একইভাবে বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দলেরই আছে, কিন্তু এনসিপি এই যে জুলাইকে ঘিরে পদযাত্রা করছে সেটি নিয়ে একটি বড় সমালোচনা তৈরি হয়েছে। সেটি হচ্ছে যে আপনারা আসলে জুলাই পদযাত্রার নাম করে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। জুলাইয়ের স্বপ্ন কি আসলে শুধু এরকম মানে ক্ষমতার কাছাকাছি যাওয়া ছিল কি? প্রথমত এখানে জুলাইয়ের যে পদযাত্রার যেই গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটি অবশ্যই এটা আমি স্বীকার করব যে যখন ক্ষমতাকেন্দ্রিকতাকে প্রধান করা হবে তখন সেটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন তারপরও যেহেতু মানে যারা যাচ্ছেন তারা তো প্রধান সারির প্রথম দিককার ছাত্র সমন্বয়ক, এই জুলাই মাস অগাস্ট মাস আসলেও কিছুটা হলেও আমাদের ওই সময়টার কথা মনে পড়ে। এটা এত সহজ তো না যে স্মৃতি থেকে মুছে ফেলা। কিছুটা কি মনে পড়ার কথা ছিল নাকি নতুন বাংলাদেশে সব সময় আসলে সেই, আমি সেটাই বলছি, মানে সেই জায়গাটুকুকে আমাদের ধারণ করার কথা ছিল। যখন এই মাসটা আসে আমাদের পুরো মানে কোনো পার্টিরই এটা এখন পার্টি কেন্দ্রিক বয়ানের মধ্য দিয়ে এটাকে প্রতিষ্ঠা করার কোনো মানে হয় না। যেটা ঐক্যের কথা আপনি বললেন, পার্টি কেন্দ্রিক বয়ানের মধ্য দিয়ে না দেখে যদি দেখেন যে সব দলেরই দরকার ছিল না যে পুরো মাস জুড়ে তাদের বয়ানগুলো, তাদের যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরা। কিন্তু শুধুমাত্র এটা কেন এনসিপির দায় হবে? এটা তো প্রত্যেকটা পার্টিরই দায়, এবং প্রত্যেকটা পার্টিই তো মনে করে যে তারা অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এটা তো মনে করে। তো প্রত্যেকে যারা এটা মনে করেন তাদের দায় হচ্ছে তারা কিভাবে জুলাইকে দেখছেন, প্রত্যেক দিনের ব্যাখ্যাটা, প্রত্যেক দিনের অবজারভেশনটা, অভিজ্ঞতাটা, তাদের নেতাকর্মীরা কি করেছিলেন সেই কথাগুলো তো আমরা জানতে চাই। এবং এমন ওই সময় তো আসলে নেট কানেকশন ছিল না, সে সময় যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, ফলত আমরা তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। এখন প্রথম বছরে হয়তো অনেক কিছুর মধ্যে দিয়ে ডামাডোলে নির্বাচন অমুক তমুক, এই ডামাডোলে কিন্তু যোগাযোগটা হয়ে ওঠেনি। এখন তো একটা শান্ত সময়, অপেক্ষাকৃত শান্ত সময়। সো এই সময়টা কিন্তু খুবই কাজে লাগানোর মতো, যে প্রত্যেকটা পার্টি তার মতো করে 36 দিনকে কিভাবে তারা দেখেছেন, তাদের নেতাকর্মীরা আসলে কি কি করেছেন, এটা ফলো করে বলারও একটা সময়। সো এটা শুধুমাত্র আমি মনে করি না যে শুধুমাত্র এনসিপির কাজ, কিন্তু তারপরও এনসিপিকে যেহেতু মানে এনসিপি জুলাই না ধারণ করলে মনে হচ্ছে যেন এটা আর কারো মাথায়ও না থাকতে পারে, এবং এটা এক ধরনের বলে দেওয়া যেতে পারে যে এনসিপি যেহেতু জুলাই ওন করে না, তার মানে হচ্ছে তারা কোনো একটা ষড়যন্ত্রের অংশ হিসেবেই রাস্তায় নেমেছিল। ফলত এটা এনসিপিকে অবশ্যই করতে হবে। সো এই জায়গা থেকে 36 দিনের কর্মপরিকল্পনা, কর্মসূচি আছে। কিন্তু ইন দ্য মিন টাইম যেহেতু অনেক ক্ষেত্রেই এই যে মানে গণমানুষের কাছে যাওয়া, এটা প্রত্যেক মাসে বা প্রত্যেক বছর প্রত্যেকটা ত্রৈমাসিক ভিত্তিতে এটা করা সম্ভব হয়ে ওঠে না। যেহেতু যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে আরেকটা পোর্শনকে এখানে অ্যাড করা হচ্ছে যে এই জায়গা থেকে কে নির্বাচনটা করবেন। কিন্তু এটা মূল মনোযোগের ক্ষেত্র আমি অন্তত আমার কাছে প্রচারণায় এটা মূল মনোযোগের কেন্দ্রবিন্দু হিসেবে আমি দেখিনি। আপনি যদি বলেন যে কোন জায়গা থেকে এনসিপি শুধুমাত্র এটাকেই কেন্দ্রবিন্দু করেছে, সেটা আমি হয়তো তখন আমি বলতে পারবো, কিন্তু আমি দেখিনি যে এই পদযাত্রার মূল কেন্দ্রবিন্দু স্থানীয় সরকার ইলেকশন। আপনাদের এই পদযাত্রা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। সেই পদযাত্রাগুলোতে আপনারা আসলে যেখানে আপনাদের নেতাকর্মীরা যেই বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য নানান সময় দেখেছি আমরা ভাইরাল হচ্ছে, নানান কিছু হচ্ছে, সেটি নিয়ে আসবো আপনার কাছে। মোহাম্মদ মুস্তাহিদ হোসেন ভূঁইয়া
সামি, সবাই আসলে যারা সেই সময় রাজপথে নেমেছেন তারা সবাই, আমি শুরুতেও বলছিলাম যে তারা সবাই সরাসরি রাজনীতি করেন নাই, আপনিও সরাসরি রাজনীতিতে যুক্ত হন নাই, কিন্তু যারা সরাসরি রাজনীতি করলেন, নতুন একটা রাজনৈতিক দল গঠিত হলো এই ৩৬শে জুলাই পরবর্তী সময়ে। যে কথাটি সামান্তা শামীম বলছিলেন যে গণমানুষের কাছে যাওয়া, রাজনীতিবিদ না হলে তো আসলে খুব একটা এই পরিমাণ তৃণমূল পর্যায়ে পর্যন্ত গণমানুষের কাছে যাওয়ার সুযোগ হয় না, এবং সেই সুযোগটা আবার আপনাকে ক্ষমতার কাছাকাছি যাওয়ারও একটা সুযোগ তৈরি করে দেয়। সেটি কি আসলে আপনারা যারা সেই সময় আহত হয়েছেন বা জুলাই যোদ্ধা বলে আপনাদেরকে যারা আমরা পরিচয় দিচ্ছি, সেটি কি আপনাদের কখনো মনে হয়েছে যে আপনারা আসলে ক্ষমতার কাছাকাছি যেতে চান? জি, ধন্যবাদ। আসলে এটা যার যার ব্যক্তিগত একটি বিষয় আমি মনে করি, কিন্তু জুলাইকে ধারণ করে আমরা একটি স্বৈরাচারকে পতন ঘটিয়েছি জুলাই মাসে, কিন্তু তার মানে এই না যে আমরা জুলাইয়ের পরে আমরা হাল ছেড়ে দিব। নতুন রাষ্ট্র গঠন করাও জুলাইয়ের একটি অনেক বড় একটি অংশ। তো সেই হিসাবে আমি মনে করি যারাই ক্ষমতায় যাক, যেই দলই ক্ষমতায় যাক, এখন বর্তমানে যে সরকার দল আছে ক্ষমতায়, কিংবা যে এখন বিরোধী দলে আছে, কিংবা ছাত্রদের দ্বারা যে প্রতিষ্ঠিত দল এনসিপি, সেই হোক না কেন, যেই হোক না কেন, যারাই ক্ষমতাতে যাক, তারা যাতে ওই 16 বছরের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা তা পুনরায় যাতে আবার কখনোই চালু না হয়, কিংবা তারা যাতে সেই পথে না হাঁটে, সেটাই এখন তাদের মূল মন্ত্র বলে মনে আপনারা তো আসলে চেয়েছেন দেশটার একটু ভালো হোক, শুধুই ক্ষমতায় যাওয়াটা মূল লক্ষ্য না হোক। কিন্তু সামান্তা, আপনি যেটি বলছিলেন যে আসলে আপনাদের লক্ষ্য নয় যে আপনারা শুধুই এই পদযাত্রার লক্ষ্য স্থানীয় নির্বাচন নয়, গাজীপুরের যে সমাবেশ হয়েছে সেখানে আপনাদের এনসিপির নেতা কর্মীরা স্পষ্ট করে বলেছেন যে এনসিপির জুলাই পদযাত্রার লক্ষ্য স্থানীয় নির্বাচন। এটা কে বলেছে? সমকাল পত্রিকায় এই তথ্য ছাপা হয়েছে। আপনাদের সেখানকার সেই গাজীপুরে যে নেতাকর্মীরা গেছেন, দলটির নেতারা, তাদের মুখ দিয়ে তারাই বলেছেন যে প্রধান লক্ষ্য স্থানীয় নির্বাচন, এবং পুরোটি আসলে পরে বলার এখন এই মুহূর্তে আমার হাতে সময় নেই। যদি এটা হয়ে থাকে তাহলে খুব দুঃখজনক। আর আসলে এটা হয় কি, পার্টিগুলোতে অনেক সময় অনেকে কোনো ঐতিহাসিক ঘটনার যে গ্র্যাভিটি, এটা অনুধাবন না করতে পেরেও অনেক সময় রাজনীতিতে যুক্ত হয়ে যান। এটা অনেক সময় ঘটে, এবং এটা যদি বলে থাকেন তাহলে এটা খুবই দুঃখজনক। কারণ জুলাইয়ের পদযাত্রা এটা গত বছরের যেই একটা আমেজ ছিল এবং সেই সময়ের যে রিমেম্বারেন্স ছিল, স্মৃতিকে হাতড়ে দেখার বিষয়টা ছিল, সেটা যদি দূরে সরে যেতে থাকে তাহলে এটা তো এনসিপির জন্য অনেক ক্ষতির কারণ হবে। যখন আমরা আসলে দেখি যে অন্য দলগুলো এটা নিয়ে অত বেশি সিরিয়াস না, এবং আপনি এটাও দেখেছেন যে যাদের সাথে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনের ক্ষেত্রে, তাদেরকেও কি আপনারা একটু সিরিয়াস হতে দেখেছেন? আমি এটার প্রসঙ্গে একটা জিনিস বলতে চাচ্ছিলাম আগেরবারও, সেটা একটু বলি যে এখানে প্রতিষ্ঠানগুলোতে দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্রিক কি অনেকগুলো প্রসেশন হয়েছে না, জুলাই আগস্ট কেন্দ্রিক তো আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ঘুরে দাঁড়িয়েছিল, তাদের শিক্ষার্থীরাই ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু এখন এই পরিবর্তিত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন তাদের মতো করে ভূমিকাগুলো নিচ্ছেন না, তাদের মতো করে অনুষ্ঠানগুলো করছেন না? এটা তো একটি জাতির বিজয়। এই বিজয় তো আসলে এই অর্জন তো জাতির অর্জন। এটা এমনটা মনে হচ্ছে যেন এই দায়টা শুধুমাত্র এনসিপির কেন হবে, এটা তো সমস্যাজনক। এবং একই সাথে জুলাই জবাবদিহিতার জায়গাটাতে তো আসলে সবাইকে সমানভাবে জবাবদিহিতা দিতে হবে। কুক্ষিগতকরণের বিষয়টা যেহেতু আমরা এড়াতে চাই, আমরা বারবারই বলেছি আমাদের বিভিন্ন কথায় যে মুক্তিযুদ্ধকে যেমন কুক্ষিগত করেছিল আওয়ামী লীগ, জুলাইকে কেউই কুক্ষিগত করবে না, এবং এটা এনসিপিও করবে না। কিন্তু এমনটা বিষয়টা আবহটা আপনি দেখেন, প্রতিষ্ঠানগুলো তাদের মতো করে জুলাইকে এটা উদযাপন বলেন, আপনি রিমেম্বার করা বলেন, যেভাবেই করেন আপনি করছেন না। ফলত পুরো মাঠটা পুরো মাসটা আসলে ফাঁকা যাচ্ছে। তাহলে জুলাইকে কে মনে করবে? তখন দায়টা হয়ে যায় একটা পার্টির। কিন্তু আবার যখন এটা পালন করা হচ্ছে তখন আবার দেখানো হচ্ছে যে এটা আবার কুক্ষিগতকরণ হচ্ছে। আমরা তো চেয়েছিলাম যে বাংলাদেশের আমি একটু বলি, আমরা কি এটা আশা করতে পেরেছিলাম যে অনেক সময় আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, আমাদের রাষ্ট্রীয় একদমই কোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে না আওয়ামী লীগের দ্বারা? আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমলারা যারা, সচিবরা যারা, অনেক সময় আমার কাছে আসে এই ধরনের অভিযোগ, তারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন, এখন তারা আবার পুনর্বহাল হয়েছেন সচিব পর্যায়ে, কিন্তু তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জুলাইকে উদযাপন করে, জুলাইকে স্মৃতিচারণ করে, জুলাইকে জিকির করে অনুষ্ঠান করা হচ্ছে বা উদযাপন করা হচ্ছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি না, বা খুবই কম অংশে। আবার যদি একটু অন্যভাবে চিন্তা করি, আমি এই জায়গাটা কেন ইমফাসিস করব, কারণ এইটা কোনো রাজনৈতিক দলের বিষয় না। রাজনৈতিক দলগুলো এটা পালন করতে বাধ্য,
কারণ হ্যাঁ, এটা আবার একটা কোনো জাতি কিছু নিয়ে আসলে অতিরিক্ত বাড়াবাড়ি ঠিক কোন দিকে ঠেলে দেয় সেটাও কিন্তু আমরা দেখছি। এই দেখেন এখন তাহলে আমাদেরকে তাহলে ওই ক্রাইটেরিয়া জি, ফিক্স করতে হবে। সেখানেই মানে তাইলে প্রশ্নটা ঠিক সেই ক্রাইটেরিয়াটা আসলে জায়গাটাতেই কারা ছিল ফিক্স যে করবে? আপনি রাজনৈতিক একটা- দলগুলো ফিক্স করবে নাকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ফিক্স আবার আপনি করবে? জুলাইকে ব্যবহার করছেন কিনা সেটাই আমার প্রশ্ন ছিল। আপনি জুলাইকে তো ব্যবহার নাম করা উচিত জানতে না। আমি চাইছিলেন এটাই যে বলছি যে কে বলেছেন আপনাদের কোন না, নেতা? জুলাইকে NCP-র ব্যবহার মুখ্য করাটা সংগঠক একেবারেই উচিত হাসনাত না। আব্দুল্লাহ সেই বলেছেন। জায়গা থেকে আমি বলছি জুলাইকে ব্যবহার করাটা একেবারেই উচিত না। সেই জায়গা থেকে আমি বলছি যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটা করে, আপনি পাবলিকের ট্যাক্সের টাকাই করছেন, আপনি একটা একেবারে আনবায়াসড একটা জায়গা হাসনাত থেকে এটা আব্দুল্লাহ করছেন। এখন এমপি, তিনিও পাবলিকের ট্যাক্সের টাকায় চলছেন। হ্যাঁ, উনিও কুমিল্লায় প্রোগ্রাম করবেন, উনি কুমিল্লায় প্রোগ্রাম করতে পারেন, ওনার উপজেলা পরিষদের পক্ষ থেকে, ওনার আসনের পক্ষ থেকে উনি প্রোগ্রাম করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা প্রত্যেকটা এমপি তো করতে পারেন। এখন তো হ্যাঁ, কিন্তু উপজেলা সেটাকে অফিস আমি যখন হচ্ছে। জুলাই পদযাত্রা বলবো, কিন্তু জুলাই পদযাত্রার আমি আপনাকে আবার পুরোটা বলি। আমার কাছে মনে আমি হচ্ছে- একটু মিনার হোসেনের কাছে না, আমি যাবো। এটা একটু শেষ করিনি। খুবই ছোট জিনিসটা করে। হচ্ছে যে আপনি যখন কোনো একটা দলের উপরে এটা ছেড়ে দিচ্ছেন, দল তো এটা পালন করবেই। যদি কুক্ষিগত করার সুযোগ থাকে, দল এটা কুক্ষিগত করবেই। আপনি সুযোগটা কেন রাখছেন? রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নেই কেন? এই রাষ্ট্র কি তাহলে জুলাইকে অস্বীকার করতে চায়? এখন রাষ্ট্রে যারা ক্ষমতাসীন সেই আছে, সুযোগ কি আদৌ আর বাংলাদেশের আছে? মানে জুলাইকে অস্বীকার করার সুযোগ তো না, বাংলাদেশের আমি তো নাই। এইটা মৌখিক মানে জি, স্বীকারোক্তির আসবো উপরে তো আপনার আমি কাছে। মিনার নির্ভর হোসেন, করবো না। এই যে আসলে জুলাই নিয়ে যে আলোচনা হচ্ছে সেটি আসলে খুব স্বাভাবিকভাবে যে এই দলটি সরকারে থাকবে তাদের উপরে অনেক বেশি চাপ থাকে, কিন্তু এই যে আসলে জুলাইকে ঘিরে আমরা নানান রকমের স্বপ্ন দেখলাম এবং সেই স্বপ্নগুলো আসলে হঠাৎ করে এই নতুন সরকার গঠন হওয়ার কিংবা 2 বছর পরে সেই উল্টো পথে যাত্রা শুরু করেছে কিনা। ধন্যবাদ। আপনাকে আমি একটু পেছন থেকে শুরু করব। 2025 সালের জুলাই আগস্টের সময় পুরো মাস জুড়ে বিএনপি প্রোগ্রাম ঘোষণা করেছিল এবং সফলতার সাথে 25 সালে 36 দিন প্রোগ্রাম করেছে বিএনপি। এবছরও যদি আমি বলি, আমার শুধুমাত্র ছাত্রদল, ছাত্র সংগঠন 10টি প্রোগ্রাম ঘোষণা করেছে। প্রোগ্রাম আজকেও রানিং ছিল রংপুর এবং বিএনপির প্রোগ্রাম নিয়েও কিন্তু একটা আলোচনা সমালোচনা আছে যে আপনারা আসলে প্রথম দিকে কোনো ধরনের কর্মসূচি রাখেন নাই, যখন সেটি নিয়ে নানান আলোচনা শুরু হলো তারপরে আপনারা নানান না, আপনি কোথাও একটু ভুল করছেন। আমাদের গত মাসে প্রেস রিলিজ হয়েছে, আমি যদি আপনাকে দেখাতে বলেন আমি দেখাতে পারবো। ছাত্র দলের প্রেস রিলিজে গত মাসের এটা হচ্ছে না হয়েছে, আমি বলি নাই যে কর্মসূচি ঘোষণা করেন না, আমি বলেছি কর্মসূচিটা ঘোষণা করার আগে নানান আলোচনা ছিল যে বিএনপির তরফ থেকে এখনো কেন কোনো কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না। এই আলোচনা যখন শুরু হয় এরপরে আপনারা কর্মসূচি ঘোষণা না, করেন। এটা কিন্তু আপনি তো একটা কর্মসূচি ঘোষণা করার জন্য একটা ডেট লাগবে। আমাদের তো প্রেস রিলিজগুলো হয় প্রতিটা প্রোগ্রামের আগের দিন বা 2 দিন বা 3 দিন আগে। তো আমাদের একটানা এক মাসিক যেহেতু প্রোগ্রাম, 1 মাসের জন্য প্রেস রিলিজ দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় মেপেই কিন্তু প্রোগ্রামের ঘোষণা দেওয়া হয়েছে। আপনি যদি এইটাই বলেন তাহলে 25 সালে কিভাবে আমরা প্রোগ্রামগুলো করেছি? আমরা কিন্তু গত বছর 25 সালেও একটানা 36 দিনেই প্রোগ্রাম করেছি। এছাড়া আপনাকে বলে রাখি যে 4ই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শহীদ পরিবার এবং আহতদের সাথে কিন্তু চিন্ময়ীতে প্রোগ্রাম করেছে মাননীয় প্রধানমন্ত্রী। আমি আরেকটু পিছনে যাব। আপু যেটা বললেন যে এই দায় আর কারো আছে কি না, মানে শুধু কি এনসিপি করবে কি না। বিএনপি বিগত 17 বছরে আহত নিহত গুম খুনের মধ্যে দিয়ে এই সময় পার করেছে। এই যে আন্দোলন, জুলাই আগস্ট আন্দোলন, এই আন্দোলনেও কিন্তু শুধুমাত্র ছাত্রদলের 144 জন ছাত্রনেতা শহীদ হয়েছে এবং বিএনপির প্রায় 450 মতো নেতাকর্মী শহীদ হয়েছে। তো বিএনপি স্বাভাবিকভাবেই এই জুলাই আগস্টকে ধারণ করবে এবং এই জুলাই আগস্টকে ধারণ করে প্রোগ্রাম ঘোষণা করবে, এটাই স্বাভাবিক। আপনার এনসিপি দেখেন, আমি তো বলবো যে এনসিপি ক্ষমতার পালাবদলে আছে। মানে হচ্ছে যে ছাত্র আন্দোলন থেকে যে কিন্তু তারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে তারা কিন্তু উপদেষ্টা হয়েছে, উপদেষ্টা থেকে যে তারা দল গঠন করেছে, গত বছরও সেম কাজটাই করেছে। তারা কিন্তু প্রতিটা জেলায় কিন্তু এই যে আপনি যেটা একটু আগে বললেন যে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, স্থানীয় নির্বাচনের, তারা কিন্তু তাদের দলের প্রচারণা চালাইছে গত বছরও জুলাইয়ের যে শহীদ বা আহত পরিবারদের জন্য আহামরি কোনো কিছু করেছে এরকম কিন্তু না। বিএনপি যেটা করেছে, বিএনপি যে কোনো অংশে বেশি করে না। এই কারণে বলছি বিএনপির সারা দেশের নেতাকর্মীর মাধ্যমে কিন্তু প্রতিটা শহীদ পরিবারের কাছে পৌঁছে গিয়েছিল। আর আপু আরেকটা বিষয় বললেন যে নারী এমপির বিষয়, মনোনয়নের বিষয়ে। আপুরা তো মনে হয় জামাতের সাথে অ্যালায়েন্স করে নির্বাচনে গিয়েছে,
বিএনপি বলেছিল যে এটা সর্বোচ্চ 33% হতে পারে, কিন্তু শুরুটা বিএনপি 5%। এবার বিএনপির ইতিহাসে সবচাইতে কম নারী মনোনয়ন দিয়েছে। হ্যাঁ, সেইটা একটা পার্ট, কিন্তু সেই দায়ও তো BNP নিতে হবে। হ্যাঁ, দায় নিতে হবে, কিন্তু বিএনপি কিন্তু বলেছে যে 5% থেকে আমরা এবার শুরু করলাম এবং এটা সর্বোচ্চ 33% যে ঠেকানোর 5% চেষ্টা থেকে করবে। দিয়েছে বিএনপি, সেটাও দেয় নাই। হ্যাঁ, 5% দিয়েছে, 5% দিয়েছে। দেয় নাই। আচ্ছা, জামাত কিন্তু জামাত কিন্তু এইখানে কিন্তু 1%ও নারী এমপিকে মনোনয়ন সেটা দেয়নি। নিয়ে তো আলোচনা সমালোচনা আছে। জামায়াত একজনও নারী নেত্রীকে মনোনয়ন দেয় নাই, মানে যেই রক্ত আসলে তো সেখানে নারী এবং পুরুষ ছিল না, সেখানে তো পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে গেল। কিন্তু সেই 36শে জুলাই যেদিন থেকে শেষ হলো, তারপর দিন থেকে আসলে যেই নতুন সূর্যের নতুন বাংলাদেশ আমাদের দেখার কথা ছিল, সেটা কি 2 বছর পরে এসেও আমরা দেখতে পেলাম কিনা? আবারও এই একই প্রশ্নে আমাকে বিরতিতে যেতে হবে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। সামান্তা শারমিন, নতুন বাংলাদেশে আসলে আমরা নারীদেরকে নিয়ে নানান রকমের আলোচনা করার চেষ্টা করছি, কিন্তু সেই নারীদের অংশগ্রহণ যতটুকু দিন যাচ্ছে আমরা কিন্তু কমে আসতে দেখছি। সেই সময়টাতে আমরা অনেক নারীদেরকে দেখছি তারা একেবারে সামনে ছিলেন মিছিলের এবং প্রচুর মার খেয়েছেন। তাদেরকে আমরা নানান সময় রক্তপাতের মধ্য দিয়েও যেতে দেখেছি। তারা আসলে এখন কোথায় হারিয়ে গেছেন? বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে কেন দেখা যায় না? মানে আপনাদের যারা এনসিপি গড়েছেন, আপনাদের উপর তো একটা অন্যরকম প্রত্যাশার চাপ ছিল যে আপনারা এই নতুনদেরকে রাজনীতিতে তুলে নিয়ে আসবেন। তারা কোথায়? প্রথমত এখানে কয়েকজনের কথা না বললেই না, মানে যারা ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে নারী ছিলেন, নারী সমন্বয়কদের মধ্যে থেকে কয়েকজনের কথা বলতেই হবে। নুসরাত তাবাসসুম এখন এমপি হয়েছেন, সেটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। তারপরে এখানে উমামা ফাতেমা ছিলেন। উমামাকে আমরা সংসদে দেখতে পারলে বা রাজনীতিতে সক্রিয় অবস্থানে দেখতে পারলে আমাদের জন্য খুব ভালো হতো। এটা আমি বলবো এনসিপির একটা বড় ব্যর্থতা, মানে উমামা ফাতেমার মতো একজন সমন্বয়ককে আমাদের সাথে রাখতে না পারা। তিনি তো অনেকটা অভিমান করেই হয়তো আপনাদের থেকে দূরে সরে গেছেন। এগুলোকে অভিমান হিসেবে দেখবেন না, এটা হচ্ছে আমি অনুরোধ করব। কারণ কি, এটা আমি দেখি যে নারীদের ব্যাপারে অনেক সময় নারীদের পলিটিক্যাল ডিসিশনকে অভিমান হিসেবে দেখা হয়। এটা আমাদের দেখা ঠিক হবে না। মানে তিনি এনসিপি থেকে দূরে সরে ওনার যাওয়ার পলিটিক্যাল পজিশন, ওনার পলিটিক্যাল পজিশনকে আমাদের, সেটা ঠিক আছে, এটা ওনার জায়গা থেকে, এটা ওনার পলিটিক্যাল পজিশন, এটা ওনার অভিমান না। অনেক সময় বলা হয় যে আমারও অনেক অভিমান, দলের প্রতি অভিমান থেকে আমি এটা বলছি। এটা হচ্ছে নারীদেরকে দেখার দৃষ্টিভঙ্গির ভুল, যে নারীরা আসলে অভিমান করে অনেক কিছু করেন বা রাগ করে করেন। এটা একটা পুরুষতান্ত্রিক আইসাইট হবে আর কি। আমি বলছি না যে আপনি ইচ্ছে করে করেছেন, কিন্তু এটা এক ধরনের আইসাইটের ব্যাপার, দৃষ্টিভঙ্গির ব্যাপার। তো আমি যেটা মনে করি যে সীমা আক্তার ছিলেন, ওনারা মানে উমা ফাতেমা ছাত্র ফেডারেশন করতেন। সীমা আক্তার এখন পর্যন্ত একটি বামপন্থী ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছেন। এছাড়াও অসংখ্য আশরেফা খাতুন নারী সমন্বয়কদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন। এরকম অসংখ্য নারীরা আছে, তাদের চেয়ে একটু ধরেন ব্যাচের জুনিয়র, কিন্তু আরও অনেকে আছে। কিন্তু তাদেরকে আসলে আমরা প্রপার প্লেসটা দিতে পারিনি। এর মধ্যে অনেকেই আছে খুবই কোয়ালিটিফুল, মানে রাজনৈতিকভাবে খুব কোয়ালিটিফুল, কিন্তু তাদেরকে অনেকে আব্দুল কাদের নামের একজন একটি সাক্ষাৎকারে বলেছেন যে তাকে আসলে এনসিপিতে যোগ দিতে বলা হয়েছিল, কিন্তু যোগ দেন নাই। কারণ হচ্ছে সেখানে দায় নিতে হবে, কিন্তু কাজ করার কোনো সুযোগ নাই। এটা তো সত্য, এটা তো তার ক্ষেত্রে হয়তো সত্যই। এবং আব্দুল কাদের তো আসলে খুবই গুরুত্বপূর্ণ সমন্বয়ক, যারা মানে এই এত ঝুঁকি মাথায় নিয়ে, যারা 6জন অলরেডি গ্রেফতার হয়েছেন, আটক আছেন, তারপরেও মুভমেন্ট যাদের কাঁধে ভর করেছিল, একদম মৃত্যু পরোয়ানায় সই করে যারা মানে আন্দোলন করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে আব্দুল কাদের। আব্দুল কাদেরের কথা বাংলাদেশে এই জুলাইয়ের ইতিহাস লেখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এনসিপির জায়গা থেকে, এনসিপিকে উনি যতই সমালোচনা করুক, ওনার সমালোচনা করার রাইট আছে, কারণ ওনারা জুলাইয়ের খুবই গুরুত্বপূর্ণ সমন্বয়। এটি ভালো লাগছে যে আপনারা আসলে এনসিপি নেতাকর্মীরা এনসিপির সমালোচনাটুকু আসলে গ্রহণ করছেন। সামান্তা শারমিন, একদম 20 সেকেন্ডে আপনার কাছে একটা উত্তর চাই আমি। মানে ঠিক 2 বছর আগে আপনি যে জায়গাটিতে দাঁড়িয়েছিলেন বাংলাদেশে, মানে যেই স্বপ্নটা দেখে আপনি রাজপথে দাঁড়িয়েছিলেন, এখন আপনাকে রাজপথে দাঁড়াতে হয়, কিন্তু সেই দায়িত্বটা একটু অন্যরকম। বাংলাদেশের কি খানিকটা পরিবর্তন দেখেছেন আপনি? আমি অনেক বড় পরিবর্তন দেখি। আওয়ামী লীগ নেই, একটা ফ্যাসিস্ট দল বাংলাদেশে নেই, এবং এখানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে। কারো উপরে জেল হুলিয়া মামলা নেমে আসছে না। এটা অনেক বড় অর্জন। আমি এটা ব্যর্থহীন কণ্ঠে বলবো, এটা জুলাইয়ের অনেক বড় অর্জন। জুলাইয়ের যেই আলাপটা, এখানে আমি আপনি আমাকে একটু সময় দেন, 10 সেকেন্ডের বেশি আমার দেওয়ার সুযোগ নেই। একটা আলাপ হচ্ছে ডেমোক্রেটিক ট্রানজিশন, ডেমোক্রেটিক আলাপ। সেটা আলাপ হবে বিএনপি, এনসিপি আর যারা দল আছে তাদের মধ্যে আলাপটা হবে। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে প্রত্যেকটি দলে একমত হয়ে যাবে, প্রত্যেকটি দলে ঐক্যমত্য গঠন হবে, প্রত্যেকটি দল একই সাথে লড়াই করবে। আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগ সবাই মিলে দাঁড়িয়েছে, এই প্রশ্নে সকলে একমত।
জি, এটা হচ্ছে মোহাম্মদ জুলাইয়ের হোসেন। সবচেয়ে বড় সফলতা। একটি জায়গায় নিঃসন্দেহে সব রাজনৈতিক দল একমত, কিন্তু নতুন বাংলাদেশ বলতে আমরা শুরুতেই আসলে এটি বুঝেছিলাম যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশে পদার্পণ করব এবং যেই গণতান্ত্রিক ধারায় কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না এবং প্রত্যেকের যে এক ধরনের মূল্যবোধ আছে, তাদের আসলে যে মতাদর্শ আছে সেগুলোকে গুরুত্ব দেওয়া হবে। সেটুকু কি আমরা করতে পেরেছি? আমরা চেষ্টা করছি, হয়তো সবটা আমরা করতে পারি নাই, কিন্তু চেষ্টা করছি। তবে এখানে প্রতিটা রাজনৈতিক দলেরই দায়বদ্ধতা আছে, যেহেতু এখন একটা ইলেকটেড গভর্নমেন্ট কাজ করছে, তাদেরকে সহযোগিতা করতে হবে। এবং হচ্ছে প্রতিটা রাজনৈতিক, যেহেতু এখন ফ্যাসিস্ট নাই, এখন আমাদের কিন্তু ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সবাই চেষ্টা করলে, সব রাজনৈতিক দল মিলিয়ে চেষ্টা করলে আমরা কিন্তু সেটা সম্ভব। জি, কিন্তু এনসিপি নেতা আক্তার হোসেন বলেছেন যে জুলাইকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেরকম কিছু কি করা হচ্ছে সরকারের তরফ থেকে? আমি একটু সামান্য পিছনে যাব। আমি নিজেও কিন্তু এই জুলাই আন্দোলনে গুম ছিলাম মিরপুর 10-এ। পুলিশের ড্রেস পুরানোর কারণে আমাকে 150 কোটি টাকার মেট্রো রেলে মামলা দিয়েছিল। আমি যাই হোক, সেই বিষয়টা তুলতে চাচ্ছি না। গুম হয়ে কোথায় ছিলেন সেই আমি সম্বন্ধে কি ডিবিতে আপনার- গুম ছিলাম, একদম সরাসরি ডিবি হারুন আমাকে গুম করেছিল। মিরপুর 10-এ আন্দোলন করার কারণে আমরা তো এরকম একটা পর্যায়ে ছিল যে আমরা পুলিশের সাথে তো বারবার মিছিল ধাওয়া পাল্টা ধাওয়া করতে হচ্ছিল। তো পুলিশ আমাদের যখন বারবার গুলি করতেছিল, মানে একদম শরীরে যখন গুলি আসতেছিল, ওই রকম একটা মুহূর্তে আমরা পুলিশকে যখন অ্যাটাক করি, তো পুলিশকে যখন 2-1টা পুলিশকে আমরা ধরতে পারি, ওরকম পুলিশের ওই পোশাক ওরা খুলে ফেলে, ওইটা নিয়ে ওরা পালায় যায়। তো ওই পোশাকে আমরা আগুন দিয়েছিলাম, এই ফুটেজটা ছিল। কোনো কারণে এটা ডিবির কাছে পৌঁছে যায় এবং তারা এই পোশাক পরানোর কারণে আমাকে গুম করেছিল। আমি 3 দিন গুম ছিলাম। 4র্থ দিনে আমাকে তারা হচ্ছে মানে আমার পরিবার তো চিন্তায় ছিল যে আমি বেঁচে আছি কিনা, এরকম একটা বিষয় ছিল। তো পরবর্তীতে তো যখন আমি জেলে যাওয়ার পরে আমি যখন জানাতে পারি যে আমি বেঁচে আছি, তারপরে আমার পরিবার জানে যে আমি বেঁচে আছি। তার মানে আপনাদের সবার আসলে একটা বড় আত্মত্যাগ আছে। আমি সামির কাছে যেতে চাই। সামি, আপনার আসলে যেই স্বাভাবিক জীবনযাত্রায় যে পরিবর্তন আসছে সেটি ফিরিয়ে দেওয়ার মানে শক্তি হয়তো এই আপাত দৃষ্টিতে কারোরই নাই। মানে এই যে আত্মত্যাগ আপনি করেছেন, সেই আত্মত্যাগের পর এই 2 বছর পর এসে কি আপনি আসলে নিঃশ্বাস নিতে পারছেন শান্তিতে বাংলাদেশে দাঁড়িয়ে? জি, আমি আসলে এই বিষয়ে বলতে চাই যে সামান্তা আপু যেটা বললো একটু আগে, সেটার সাথে আমি একমত যে আমরা গত 2 বছর ধরে একটি ডেমোক্রেটিক ট্রানজ্যাকশন তো দেখিয়েছি, প্লাস হচ্ছে কি আবার আমরা খোলা বাতাসে শ্বাস নিচ্ছি, প্লাস হচ্ছে গিয়ে আমাদের কাউকে সমালোচনা করার জন্য আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে না। এটি আমি মনে করি জুলাইয়ের অনেক বড় একটি অর্জন, যেটি গত 16 বছর কিংবা 17 বছর আমার জন্মের পরে আমি কখনো দেখিনি। সেটা আমার বয়স 22 বছর বয়স, আমার যখন থেকে বোঝ হওয়া শুরু হয়েছে আমি শেখ হাসিনাকেই দেখছি। বুঝোর অনেক আগে, মানে আরো আগে থেকেই আপনি শুধু শেখ হাসিনাকেই দেখেছেন। হ্যাঁ। তো আমার ক্ষেত্রে এটাই ছিল যে যাই করো না কেন, ছাত্রলীগকে কখনো কিছু বলতে যাও না। যদি সে ছাত্রলীগ পরিচয় দেয়, তার সাথে আর কথা বাড়ায়ও না। তার মানে এখন বলার সেই সুযোগটা, সেই স্বাধীনতা হ্যাঁ, পেয়েছেন? অবশ্যই আছে, অবশ্যই সেই স্বাধীনতাটা পেয়েছি আমরা, সেটা আমরা অর্জন করতে পেরেছি। এটা শুধু কোনো দলের অর্জন না, সেটা পুরো বাংলাদেশের অর্জন। নিশ্চয়ই আপনাদের মতো তরুণদের হাত ধরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যায়, বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন আসুক, সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই। মোহাম্মদ মিনার হোসেন, সামান্থা শারমিন, মোহাম্মদ মুস্তাহিদ হোসেন ভূঁইয়া, আমি ধন্যবাদ আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপি তিস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।